আগামীকাল জামাই ষষ্ঠী। গ্রামের সব মানুষের মুখে হাসি, কিন্তু মাধবীর বাবার চোখে কোনো আনন্দ নেই। তার একটাই চিন্তা, কাল জামাই শিবুকে কি খাওয়াবে। বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী, এদিকে তার হাতে টাকা নেই। না, হাতে যা টাকা আছে তাই দিয়ে জামাই ষষ্ঠী করা যাবে না। এখন তো আর আগের মতো খাটতেও পারি না, কি যে করি। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সে সিদ্ধান্ত নেয়, না, আর কোনো উপায় নেই, টাকা ধার নিতে হবে। আমি বরং যাই সনাতন মশাইয়ের কাছে, উনি আমাকে এখন সাহায্য করতে পারেন। সনাতন মশাই, একটু দরকার ছিল আপনার সাথে। তোমার আবার আমার সাথে কি দরকার এই সময়? আসলে আমার একটু সাহায্য চাই। তোমার তো বাবু সাহায্য মানে টাকা পয়সা লাগবে, সেসব দরকার থাকলে এখনই কেটে পড়ো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। শুনুন না, বেশি না, ওই 500 টাকার মতো হলে হবে। এমন ভাবে বলছো যেন 500 টাকাটা কিছুই নয়। কামাই করে দেখো না, তারপর বুঝবে 500 টাকা কত। যাও তো এখান থেকে, বিরক্ত করো না অযথা। দয়া করুন সনাতন মশাই, শুধু 500 টাকা। বিয়ের পর মেয়েটার প্রথম জামাই ষষ্ঠী, মেয়েটাকে খাওয়াতে না পারলে যে মেয়ের আর মান সম্মান থাকবে না। তুমি তো নিজে খেতে পারো না, আবার জামাইকে খাওয়াবো বলছো কি? আমার টাকা এবার শোধ দেবে কি করে? জানি সনাতন মশাই, কিন্তু একদিনের জন্য শুধু জামাইটাকে ভালো করে খাওয়াতে চাই। এই টাকা আমি বাকি রাখবো না, যেভাবে হোক শোধ করে দেব। না না, টাকা আমি আর ধার দিতে পারবো না। তবে হ্যাঁ, একটা শর্তে টাকা দিতে পারি। কি শর্ত বলুন না, আমি সব শর্তে রাজি আছি। এই সুযোগ পেয়েছি, এখন যাই বলবো করে দেবে, যত কম টাকায় দেই না কেন। 2 দিনেই কাজ তুলে নিতে পারবো এই বুড়োকে দিয়ে। আমার কিছু কাজ আছে, এই ধানগুলো বোঝাই করতে হবে। কাল আর পরশু শহর থেকে গাড়ি আসবে, সেখানে ধানগুলো তুলে দিতে হবে। আজকে আর কালকে 2 দিনে কাজ করলে তবে আমি তোমাকে 500 টাকা দেব। ভেবে বলো, তবে কি করবে? হ্যাঁ সনাতন মশাই, আমি কাজ করব, কাল ভোরে আসব। না না, কাল বলে কিছু নেই, আজকেই কাজ শুরু করো। কাল কি বিকালে এসে বাকি কাজ শেষ করবে। মাধবীর বাবার মন আর একটু শান্ত হয়। তার একটাই আশা, কাল জামাই শিবুকে সে খাওয়াতে পারবে, তার সাথে মেয়ের মুখেও হাসি ফুটবে। সনাতন মশাই যতই অপমান করুক, তার একমাত্র লক্ষ্য শিবুকে খাওয়ানো, সাথে মেয়ের মুখে হাসি ফোটানো। না, গিয়ে কাজে হাত লাগাই। কি ব্যাপার, বসে থাকার জন্য টাকা দেব নাকি তোমাকে? কাজের নামে ফাঁকি দিচ্ছ, সব কিন্তু তোমাকে শেষ করতে হবে। না না, আসলে বয়স হয়েছে তো, তাই একটু হাঁপিয়ে গিয়েছিলাম। ও, টাকার দরকার সময় বয়স হয় না তাই না? ওসব ফালতু কথা অন্য কাউকে গিয়ে শোনাও। চুপচাপ কাজটা শেষ করো, কাজ না শেষ করলে বাড়ি যেতে পারবে না। অপমানিত হয়ে মাধবীর বাবা জোর করে আবারও কাজ করতে লাগলো।
হাঁপানিতে ভিজে চটা দেহে কষ্ট করে হলেও শেষমেশ কাজটা করে ফেলল। দুপুরে রোদে পুড়ে কাজ শেষ করতে করতে বিকেল হয়ে এলো। ক্লান্ত শরীরে মাধবীর বাবা খোঁড়াতে খোঁড়াতে গেল হাটের দিকে জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে। যাকগে, আমার কাছে 1000 টাকা ছিল, এই নিয়ে 500, সব মিলিয়ে 1500। এই দিয়ে কোনো রকম জামাই ষষ্ঠীটা কাটিয়ে দিতে পারবো। সবজি 200, মাংস 300, জামা 400, চাল ডাল আর মশলাপাতি নিয়ে 500 টাকা। একটু ভালো চাল কিনতে হবে। মোট 1400 টাকা। কালকে ভোর ভোর উঠতে হবে। জামাই ষষ্ঠীর সকালে আলো উঠতেই মাধবীর বাবা বাজারে ছুটলেন। হাতে 1500 টাকা। সবজি আর মাংস নিলেন। বাকি থাকা 100 টাকা দিয়ে ভেবেছিলেন মিষ্টি কিনবেন, কিন্তু খুব একটা টাকা আর বাঁচল না। তার হাতে মাত্র 20 টাকা পড়ে রইল। সেই দিয়ে আর মিষ্টি কেনা যাবে না। মিষ্টি ছাড়া তো জামাই ষষ্ঠী সম্পূর্ণ হবে না। কি যে করি এখন। না, আর কোনো উপায় নেই। আমি বরং রাজাদার কাছ থেকে একটু দুধ নেই ধার হিসেবে। ওই 20 টাকাটা দিয়ে দেব, আর যা বাকি থাকবে সেটা পরে শোধ করে দেব। দুধ দিয়ে পায়েস করে দেব। রাজাদা, বলছি একটু দুধ ধার লাগতো। আমি আপনাকে টাকা পরে শোধ করে দেব। এই আবার চলে এসেছে ধার দেনার কারবার করতে। তোমার যখন খাওয়ার ক্ষমতাই নেই বাপু, তাহলে কেন দুধ কিনতে যাও? দাদা, কালই ফিরিয়ে দেব, একটু সাহায্য করুন। আমার নিজের জন্য না, কালকে তো জামাই ষষ্ঠী, তাই একটু দুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন দিচ্ছি। তবে হ্যাঁ, টাকাটা ফেরত দিও অন্তত। দুধ হাতে মাধবীর বাবা বাড়ি ফিরলেন। বাড়িতে এসেছে জামাই, এর জন্য রান্নাবান্না শুরু করলেন। রান্নাবান্না শেষ করা মাত্রই দরজায় এসে ডাক দিল মাধবী আর জামাই। এসো এসো, ঘরে এসো বাবা। শিবু ঘরে ঢুকেই তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। গন্ধ আর গরমে সে বিরক্ত হয়ে গেল। তুমি তো বাবাকে প্রণাম করতে পারতে। এত প্রণাম করতে পারবো না। তোমাদের যা ভিখিরি দশা, এই ভিখিরি দশায় তোমাকে বিয়ে করেছি, এটা নিয়ে খুশি থাকো। শিবু বাবা, আগে হাত মুখ ধুয়ে নাও। তারপর মাধবীর বাবা রান্না করা সকল খাবার সাজালেন। গরম ভাত, 5 রকম ভাজা, ডাল, 5 মিশালি তরকারি, মাংস, চাটনি আর পায়েস। এই গরমে এতটুকু ভিখিরি খাবার খেতে এলাম, আমারই বোঝা উচিত ছিল। এটাই তোমাদের মুরদ। এইভাবে বলো না, বাবা কষ্ট পাবে। ঢং করো না বেশি, ঢং করো না। জামাই ষষ্ঠীর জন্য ডেকেছো, অথচ খাওয়ানোর মুরদ নেই। এই বলবো না তো কি করবো? শিবু বাবা, আসলে বয়স হচ্ছে, আর এখন আর আগের মতো খাটতে পারি না। জানি এই আয়োজনে অনেক ত্রুটি আছে, কিন্তু নিজের বাবা ভেবে ক্ষমা করে দাও। আর একটু মানিয়ে নাও বাবা। আমার বাবা? আমাদের বাড়ি কি দেখেছো? আর তোমার এরকম নুন আনতে গেলে পান্তা ফোড়ানোর অবস্থা। এরকম অস্বাভাবিক তুলনা করো না। তুমি না খেলে আমার মেয়েটার অকল্যাণ হবে। রাগ করো না, খেয়ে নাও বাবা। মাধবীর বাবা ভেতরে ভেতরে ভাবলেন, এই খাবার জোগাড় করতে তাকে কত কষ্ট আর অপমান সইতে হলো, কত কষ্ট করতে হলো, আর এইসব পড়ে আছে নষ্টের খাতায়। বাবার এরকম অপমান দেখে মাধবীর চোখের কোণে জল জমে গেল। মা, আর সময় নষ্ট করিস না, তুইও খেয়ে নে। বাবা, তুমি খেয়েছো? তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে রে মা। না বাবা, এই কথা বললে তো শুনবো না।
আমি আর তুমি একসাথে খাবো। মাধবী আন্দাজ করেছিল বাবা কেবল জামাই মেয়ের জন্যই এই আয়োজনটুকু করেছিল। নিজের জন্য না এনেছে মাংস, না এনেছে ভালো খাবার, তাই যেটুকু খাবার বেঁচেছিল সেটা দিয়ে দুজনে ভাগ করে খেয়ে নেবে এটাই ভেবেছিল। মাধবী সেই মতন তারা যখন খেতে বসতে যাবে তখন শিবু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। মাধবীর বাবা পেছন থেকে ডেকে বললেন, বাবা, তুমি থাকবে না? আমাদের বাড়ি তো খুবই বড় কিনা, তাই অযথা এরকম প্রশ্ন করে আমাকে লজ্জা দেবেন না। আমি চললাম, আপনার মেয়ে থাকলে থাকুক। মাধবী ঠিক করলো দুদিন সে বাবার কাছে থেকে যাবে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে মা, সন্ধ্যাবেলায় চলে আসব। সনাতন বাবুর কাছে কাজ করতে করতে হঠাৎ মাধবীর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। সেই খবর এসে পৌঁছলো মাধবীর কাছে। মাধবী সেই কথা শুনে ছুটতে ছুটতে গেল সনাতন বাবুর বাড়িতে। বাবা, বাবা কি হয়েছে? উনি আমার থেকে 500 টাকা নিয়েছিল। আমাকে কাজ করে দেওয়ার কথা ছিল গতকালও আজ। কাজ করে দিয়ে গিয়েছিল, কিন্তু আজ কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তুই ভালো থাকিস মা, সব সময় এরকম রাজার হালেই থাকিস। মাধবীর কোলে মাথা রেখেই তিনি মৃত্যুবরণ করলেন। বাবা, বাবা। মাধবীর বাবার মৃত্যুর পর বহু বছর কেটে যায়। মাধবীরও একটি মেয়ে হয়েছে দীপালি। শিবুর আর আগের মতন সেই দাপট নেই। ব্যবসায় ক্ষতির পর টাকা পয়সার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। তার উপর কিছুদিন আগেই মেয়ের বিয়ে দিয়ে হাত একেবারে ফাঁকা তার। মেয়ের বিয়ের পরের মাসেই পড়েছে জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী। এলাহি আয়োজন না হলেও কিছুটা আয়োজন না করলেই নয়। কি গো, শুনছো? বলছি কাল বাদে পরশুই তো জামাই ষষ্ঠী। জামাই মেয়ে প্রথম জামাই ষষ্ঠীতে আসবে বাড়িতে, তাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে। আবারও সেই জামাই ষষ্ঠী? কিন্তু তোমার তো হাতে টাকা পয়সা একেবারেই নেই বলেছিলে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু যতই হোক আয়োজন তো করতেই হবে। তেমন হলে কিছু টাকা আমায় ধার নিতে হবে। এই সময় কেউ দেবে তোমাকে ধার? সবাই জানে তোমার ব্যবসার কি অবস্থা। তাহলে? হ্যাঁ জানি, তুমি ঠিকই বলেছ। সহজে কেউ টাকা দিতে চাইবে না। দরকার পড়লে হাতে পায়ে ধরে টাকা চাইবো। তেমন হলে অন্য কোনো কাজ করে টাকা জোগাড় করব। কিন্তু জামাই ষষ্ঠী যে করতেই হবে। বেশ, দেখো কি করবে। এতটুকু আয়োজন, এর জন্য আমি এত দূর এলাম? কিছু বললে বাবা? না না, কিছু বলিনি আমি। তুমি তো বলেছিলে তোমার বাবার বাড়িতে বিশাল আয়োজন করবে জামাই ষষ্ঠীতে। এই তোমার বিশাল আয়োজন, মুখেই খালি বড় বড় কথা না? আরে, আমি কি করে জানবো এরকম হবে? এ কি বাবা, তুমি খাবে না? খেলাম তো, আমি আর খেতে পারছি না। আসলে এত খাবার তো এই প্রথমবার চোখে দেখলাম, তাই আর কি খেতে পারলাম না। তার চেয়ে বরং এক কাজ করুন, আপনারাই খেয়ে নিন খাবারগুলো। কই খেলে? কিছুই তো খেলে না, সবই যে পড়ে রইলো। আপনাকে এতগুলো কথা বললাম, আপনি বোধহয় ঠিক বুঝতে পারেন। আর একটু স্পষ্ট করে বলি তাহলে, আসলে আমি না এই সমস্ত খাবার ঠিক খাই না। আর জামাই ষষ্ঠীতে এই খাবো আশাও করে আসিনি। আর হ্যাঁ, এইভাবে আয়োজনের দরকার নেই। পরের বার জামাই ষষ্ঠী করবেন না। সামর্থ্য যখন নেই, লোক দেখানোর প্রয়োজন নেই কোনো। আর এরপর আপনারা জামাই ষষ্ঠীর আয়োজন করলেও আমি আসতে পারবো না, সেটা এখনই জানিয়ে রাখলাম। বাবা, তুমি এরকম কেন করলে বলো তো? এরপর তোমার জামাই আমাকে উঠতে বসতে কথা শোনাবে। মা বিশ্বাস কর, আমার পক্ষে ঠিক যতটুকু করা সম্ভব ছিল বা আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বস্ব দিয়ে এই আয়োজন করেছি। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম তোমার আয়োজন। আমাকে যে এখন কত কথা শুনতে হবে তার ঠিক নেই। দূর, ভালো লাগে না। মাধবী, এখানে এসো একটু। জামাই ষষ্ঠীর জন্য আমি যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো একটু বের করে দিতে হবে।
বরং নিজের হাতে জামাইয়ের হাতে এটা তুলে দাও। কি এগুলো? ওই সামান্য কিছু জামা কাপড় আছে। কই দেখি। এই জামা কাপড় এত সস্তা মানে? আমার বাড়িতে তো অনেক ভালো পোশাক আছে, এগুলো দিয়ে কি করব? আমার বা আমার বাড়ির লোকের কারোরই এরকম জামা কাপড় পরার অভ্যাস নেই। আপনি রাখুন আপনার কাছে, তেমন হলে আপনি পরে নেবেন। এতটুকু আয়োজনের জন্যই বুঝি আমি এত দূর এসেছি, আজকের দিনে এই অপমান। আসলে নিয়ম রক্ষাটুকু তো করতে হয়, তাই কিনেছি আমার সামর্থ্য মতো। সামর্থ্য? এই ধরনের জামা কাপড় কিনতে আবার সামর্থ্য লাগে? যাই হোক, আমাকে এবার বেরাতে হবে, নইলে দেরি হয়ে যাবে, আমার রাত হয়ে যাবে ফিরতে। এত তাড়াহুড়ো করছো কেন? সবে তো খেয়েছো, আজকের দিনটা থেকে গেলে হতো না? খেয়েছি তাই নাকি? আমার তো মনে হয় আমি ঠিক মতো খেতেই পারিনি। যাই হোক, আমি আসলে এখানে থাকতে চাইছি না, আজকেই তাই এখনই বেরিয়ে পড়তে চাই। দিপালি, তুমি কি যাবে আমার সাথে নাকি থাকবে এখানে? না, আমি থাকবো না। যেই বাবা আমার সম্মান রক্ষা করতে এতটুকু আয়োজন করতে পারলো না ঠিক করে, সেখানে আমি আর থেকে কি করব? হ্যাঁ, আমি ফিরে যাব তোমার সাথে। আমায় ক্ষমা করে দিস দীপালি মা, তোর বাবার যে আগের মতো আয়োজন করা সত্যি সামর্থ্য নেই। ওরা তো চলে গেল, চলো আমাদের তো খেতে বসতে হবে এবার। নিজের কাছে আজকে নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছে। মাধবী, মেয়েটার জন্য এইটুকু আয়োজন করতে পারলাম না ঠিক করে। আচ্ছা, তোমার মনে আছে আজ থেকে 30 বছর আগে তুমি আমার বাবাকে কিভাবে অপমান করেছিলে? মনে আছে সেই জামাই ষষ্ঠীর কথা? তোমার জন্য ওইটুকু আয়োজনের মূল্য আমার বাবাকে জীবন দিয়ে চোকাতে হয়েছিল। আজ তুমিও মেয়ের বাবা, সেই একই জামাই ষষ্ঠীর দিনে আজ তুমিও দাঁড়িয়ে আছো, শুধু সময় বদলেছে। সেদিন তুমি জামাই ছিলে, আজকে তুমি শ্বশুর। আসলে কি বলো তো মাধবী, অনেক দেরি হয়ে গেছে, ভুলটা বুঝতে ঠেকে শিখলাম কি না। তবে সেদিন তুমি তোমার বাবার পাশে ছিলে, আজ আমার মেয়েও আমার পাশে নেই। তোমার মতনই তো অহংকার বোধ, তাই এটা স্বাভাবিক নয় কি?